প্যানেল বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেখানে কোনো স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি, ফলে চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের কাছ থেকে এসেছিল সেটা আপাতত বহালই রয়েছে। সোমবার ফের এই মামলা শুনবে শীর্ষ আদালত, কি বলবেন? এখানে আমাদের তো কোনো কিছু বলার নেই। আমাদের সোমবার পশ্চিমবঙ্গের সম্মানীয় হাইকোর্ট মাননীয় বিচারপতিরা তারা ধারাবাহিকভাবে এই রাজ্য সরকারের যারা চোর, লুম্পেন, লুটেরা তাদের পক্ষে রাজ্য সরকারকে দাঁড়াতে দেখেছেন এবং যারাই এই যে গণতান্ত্রিকভাবে সাধারণ মানুষের চাল, ডাল, কয়লা, বালি, রেশন, ছেলেমেয়েদের চাকরি পরিকল্পিতভাবে চুরি হয়েছে, তার বিপক্ষে যে একটা বিপুল সংখ্যায় ভারতীয় জনতা পার্টি কনস্ট্যান্ট প্রতিবাদ করেছে এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও প্রতিবাদ জানিয়েছেন, যারা গণতন্ত্র প্রেমী মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন। এবং ধাপে ধাপে যখন এই যোগ্য চাকরি প্রার্থীরা তাঁরা মামলা করেছেন, কোনো রাজনৈতিক দল মামলা করেনি, এবং যেহেতু আমাদের দেশে সারিয়া আইন মোতাবেক বিচার হয় না, কিছু দাড়িওয়ালা এবং টুপি পরা মানুষ একাই নিদান দিয়ে দেন, ইসকা তন সর সে জুদা করো, এইসব টাইপের। আমাদের এখানে সম্মানীয় বিচারপতির দুদিকে দুই পক্ষ দাঁড়ান, যারা অভিযোগ করেন এবং যাদের নামে অভিযোগ দুই পক্ষ নিজেদের লয়ারদের দাঁড় করান, যার নামে অভিযোগ বা যাদের নামে অভিযোগ তারা নিজেরা নিরপরাধ প্রমাণ করবার জন্য যখন কোনো প্রমাণ দিতে পারেন না তখন থতমত খান। এবং এই ধরনের বিচারে যখন সরকার জড়িয়ে যায়, পরীক্ষার্থীদের খাতা পুড়িয়ে ফেলা হয়, ওএমআর সিট রাজ্য সরকারের আন্ডারে চলা এসএসসি সেই সার্ভার থেকে মুছে দেওয়া হয় কে কি নম্বর পেয়েছে, এবং তারপর ক্যাবিনেট ডেকে এই প্রাক্তন জেলে যাওয়া মুখ্যমন্ত্রীর উত্তরসূরি যিনি হয়েছেন, বর্তমান ব্যর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্যর্থ বসু এবং কপালের দোষ কুণাল ঘোষ, তারা রাজ্য সরকার বা তৃণমূলের চাটুকারিতার যে ঝান্ডা সেটাকে কাঁধে নিয়ে ছেলে মেয়েদের ভুল বোঝাবার জন্য বিভিন্ন রকম বৈঠক করিয়ে এই ছেলে মেয়েগুলোর সর্বনাশ করে সময় নষ্ট করলেন এবং যোগ্য অযোগ্যদের চাকরি তারা সর্বনাশ করে দিলেন। বারবার আদালত বারবার বলেছে যে যোগ্য অযোগ্য বাছবার জন্য মেশিনারি আপনাদের হাতে, রাজ্য সরকার আপনাদের হাতে মেশিনারি রয়েছে এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, আপনারা যোগ্য এবং অযোগ্য বেছে দিন। তারা পুরো প্রক্রিয়াটাকেই তৃণমূলের রাজ্য সরকার দিয়ে তারা গুলিয়ে দিয়েছে। ক্যাবিনেট ডেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট এই অপরাধটা করেছে, সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে। তো এই সবাই জানি পশ্চিমবঙ্গে এই ভোগান্তি কাদের। আমি জানি না মানুষের কবে চোখ খুলবে, ভোট চলছে, তারা যা দেখতে পাচ্ছেন সেই রায় জানাবার কথা। যারা অযোগ্য, যারা সাদা খাতা যে জমা দিয়েছেন, তারা জমি বাড়ি বিক্রি করে হ্যাঁ অন্যায় করেছেন, তারা তৃণমূলের নেতাদের 10, 12, 15, 20 লাখ আরো কত টাকা তারা ঘুষ দিয়েছেন, তারাও সর্বনাশে বাঁকা রাস্তা নিতে গিয়ে সর্বনাশে পড়লেন। এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তারা একদল রাস্তায় বসে আছেন আর একদল চাকরি পেয়ে গেছিলেন, তাদের ওই পুরো সিস্টেমটাকে গুলিয়ে দেওয়ার জন্য যে পদ্ধতিতে পরীক্ষার নিয়োগ হয়েছে, পরীক্ষা নেওয়া হয়েছে, সবকটাই বেআইনি পদ্ধতিতে। তাই তারা এই কড়া সিদ্ধান্ত নিলেন এবং তারা জানেন যে এতে যারা সত্যিকারের যোগ্য ছেলে মেয়ে তাদের অসুবিধে হচ্ছে। তবে আমি এইটুকু বিশ্বাস রাখি যে আমার দেশের আদালতের উপরে তৃণমূল তো আদালত তুলে দিতেই বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতারা চোরের বিচার যেখানে হয় তার দলে সেটাকে বন্ধ করবার জন্য বিচারপতিদের নামে গালাগালি, আদালতকে গালাগালি, যার জন্য তাদের এই মুহূর্তে জেলে থাকা উচিত। জানি না এখনো কেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই ধরনের আমাদের দেশের যারা কুলাঙ্গার তৃণমূল, যারা কোর্ট তুলে দেওয়ার কথা বলে, হাইকোর্ট তুলে দেওয়ার কথা বলে, রায় পছন্দ না হলে চোর ধরলে এ বড়ই ভয়ঙ্কর। তো যাই হোক,
তো যে রায় দিয়েছেন সেটা আবার সেই রায় সম্পর্কে এই রাজ্যে কি ঘটছে, তারা আইন আদালত নিয়ে কি বলছেন, তৃণমূল দলে কতটা তৃণমূল ক্রিমিনালে ছেয়ে গেছে এবং কিভাবে এরা মানুষের সবকিছু লুট করছেন তা সুপ্রিম কোর্ট জানেন প্রত্যেকটি ঘটনা। এবং তারা কিন্তু কাগজপত্র দেখে বিচার করে স্থগিতাদেশ দিলেন না, অর্থাৎ তারা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন প্রায় সেই রায়টাকেই বহাল রাখলেন এবং বোধহয় শুনতে পেলাম যে সোমবার আর একবার দেখবেন। আমার বিশ্বাস যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের ভেঙে পড়বার কারণ এত তাড়াতাড়ি হওয়া উচিত নয় কোনো কারণ। আমার মনে হয় যে আমার দেশের আইন একটা সিস্টেমে চলে যে যদি কোনো দোষী ছাড়া পেয়ে যায় তো যাক, কিন্তু কোনো নির্দোষের যাতে না ক্ষতি হয়। আমার মনে হয় ভারতীয় আইন সংবিধানের উপরে ভরসা রেখে যারা এই মুহূর্তে যন্ত্রণা পাচ্ছেন এই তৃণমূলের অপশাসনের জন্য, যোগ্য অযোগ্য যারা রাস্তায় বসে আছেন সবাই, মামলা তো তারাই করেছিলেন যারা যোগ্য হয়েও পথে বসে। তো আমার মনে হয় তার সুরাহা হবে এবং প্রমাণিত হয়ে গেল তৃণমূল কতটা নির্লজ্জ, মানুষের সর্বনাশ করে নিজেদের পকেট ভরতে। তার তৃণমূল ঘরের বাচ্চাগুলোরও সর্বনাশ করেছে, যারা তৃণমূলকে ভোট দেয় না নিরপেক্ষ মানুষ তাদেরও সর্বনাশ করেছে। এসএসসি চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট বিষয় প্রকাশ করেছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ গোটা বিষয়টিকে সম্পূর্ণ জালিয়াতি বলে মনে করছে এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলছেন যে প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি। কি বলবেন? আমি কিছু বলবো না। সুপ্রিম কোর্টের উপরে কথা তৃণমূল বলবার সাহস করতে পারে বেআইনি ভাবে, আমি তো কিছু বলবো না। আমি শুধু এইটুকুই বলবো যে আমরা যা জানি, পশ্চিমবঙ্গের মানুষ যা দেখেছি, তিনি এখনো পর্যন্ত চোখ বন্ধ করে ভুল করে নিজের ক্ষতি, নিজের সন্তানের ক্ষতি, আগামী প্রজন্মের ক্ষতি করবার জন্য তৃণমূলকে একটা ভোট দিতে পারেন। আমার মনে হয় যে তারাও জানেন তৃণমূল তাদের আগামী প্রজন্মকে এবং এই জেনারেশনকে, যুব সমাজকে, ছাত্র সমাজকে কত বড় সর্বনাশটা করলেন। এবং সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতিরা তারা কাগজ খুললেই দেখলেই বুঝতে পেরে যান এরা তো কেউ কল্যাণবাবুর মতো আইন পাশ করেনি। কলকাতা হাইকোর্ট এখন দরকার সত্যিকারের ভালো আইনজীবী জজ হওয়া, তাই না? তো আমি জানি না এদেরকেও তৃণমূলের সজারু ধরনের কাঁটা ফোটানো টাইপের সারাক্ষণ যে মন্তব্য করা, নিজেদের দলকেও কাঁটা ফোটায়, অন্যকেও কাঁটা ফোটায়, বিচারপতিদেরও কাঁটা ফোটাচ্ছে, বিচারকদেরও অযোগ্য বলছে। তো এই 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 অশোভন কথা বলা, অভদ্র আচরণ করা সাংবাদিক, মানুষ সবার সঙ্গে, এই কল্যাণবাবু কি বলবেন জানি না, বলেছিলেন না 5 মিনিটে কোর্টে ছুঁড়ে ফেলে দেবে না, কি বলেছিলেন এই রায়? কোনো কিচ্ছু হবে না। আর এই জাজমেন্ট স্টে হবে, এই জাজমেন্ট স্টে হবে একদম। যে জজেরা জাজমেন্ট দিয়েছে তারা দেখবে এই জাজমেন্ট স্টে হচ্ছে, তাদের সহ্য করতে হবে। কিন্তু কোথায় ভদ্রলোক? আমি এখনো বুঝতে পারছি না। শ্রীরামপুরে উনি বেরোচ্ছেন, ওই কাঞ্চনের নামে দোষ দিচ্ছিল, আসলে মহিলা পুরুষ সবাই মিলে ওনাকেই বাঁধতে গেছিল বোধহয়, ধরে টাকা ফেরত দাও। বেচারা লকপকে কাঞ্চনের নামে দোষ দিয়ে এই সমস্ত করলো, আর সেটাকে আরো বাটপারের মতো অফিসিয়ালি তৃণমূলের ভাঙা পাত্র কুণাল ঘোষ এবং ব্যর্থ মন্ত্রী ব্যর্থ বসু, একজন জেলে গেছে আর একজন সেদিকে দৌড়বার জন্য ছটফট করছে নিজেই। তো তারা মিলে এই অশোভন আচরণ, অভদ্র আচরণ যা বরাবরই করেন আর কি, অভদ্র আচরণ, নোংরা কথা, খারাপ ব্যবহার, এটা তো তৃণমূলের গণতান্ত্রিক অধিকার। চুরি, যেমন আমাদের একটা স্লোগান ছিল না, স্বরাজ আমাদের জন্মগত অধিকার, তেমন তৃণমূল বলে চোরি হাম লোগোं का জন্মসিদ্ধ অধিকার হ্যায়। তো যাই হোক, তখন মনে হয় যে মানে জোর করে চোখ বন্ধ করে রেখে দেওয়া তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে যে মানুষ এখনো চোখ বন্ধ করছেন তিনিও তৃণমূলকে ভোট দেবেন না। এই রাজ্যটার মান সম্মান এইভাবে শেষ করবার জন্য, ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ করবার জন্য। আদালতের যে পর্যবেক্ষণ, তারা বলছে যে ওএমআর সিট হাওয়া, সাদা কাদায় চাকরি। এটা তো রাজ্য সরকারের ষড়যন্ত্র, রাজ্য সরকারের মাথা পশ্চিমবঙ্গের তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি এটা ষড়যন্ত্র হয় তো তাহলে এদের টোটাল ক্যাবিনেটেরই জেলে যাওয়া বোধহয় শুধু সময়ের অপেক্ষা। চাকরি খেকো মানুষ দেখেছেন?
চাকরিহারাদের প্রশ্নে বিজেপি এবং সিপিএম কে ঠিক এই ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? আপনারা মানুষকে খুব ভাগ দেখেছেন। কৈন্দনীল, তোমার গল্পটাই বললাম। আপনারা অনেকে মানুষ খেকো বাঘের কথা শুনেছেন? মানুষ খেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন, চলতি ভাষা। চাকরি খেকো মানুষ দেখেছেন? চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন? চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন? চাকরি খেকো রামবম সাম দেখেছেন? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। উনি বলেছেন 2 নম্বরই লোকেদের চাকরি খেকো দেখেছেন। তৃণমূল যে কোনো 2কে 1 দেখে। এই দেখুন 2, এই আঙুল ঘুরিয়ে নিচ্ছে, দেখুন 1 দেখছে। এটা হচ্ছে তৃণমূলের দৃষ্টি। আর সাধারণ মানুষের দৃষ্টি এই তৃণমূল, এই সাধারণ মানুষ, এই আইনের দৃষ্টি। আমি আবার বলছি, আমি জনগণের কাছে আবার করজোরে অনুরোধ করছি, গরম পড়েছে। তৃণমূল সব চুরি করেছে, আমরা আপত্তি করেছি, আমাদের 200-র ওপরে কর্মীকে খুন হতে হয়েছেন। আপনারা সাধারণ মানুষ, আপনারা মিডিয়া, আপনারা যেই হন না কেন, তৃণমূলের যে কোনো চুরির বিরুদ্ধে আমরা লড়াই করছি, লড়াই করব। প্রতিবাদ আছে, আইন আছে, আদালত আছে, সাধারণ মানুষ রয়েছে নিরপেক্ষ। কিন্তু নিরপেক্ষ মানুষকে আমি অনুরোধ করছি, তৃণমূল আপনার গাছে লেবু চুরি করতে এলে আটকাবেন না। যদি আপনার গাছ থেকে ডাব চুরি করতে আসে তৃণমূল, হতে দিন, কোর্টে যাবেন না কমপ্লেন করতে। যদি শশা চুরি করে গরিব চাষি ভাই আপনার ক্ষেত থেকে, তৃণমূলকে করতে দিন। দরকার হলে নিজের ঘরে দই পাতুন নিজের খরচায়, তৃণমূলকে দিন। বয়স্কা মুখ্যমন্ত্রী এই সমস্ত পাচ্ছেন না, সম্পদরা জেলে চলে যাচ্ছে, ভুল বকছে। আমার বাড়িতে যদি এরকম হতো, আমাদের বাড়ির ছেলেপুলেদের পুলিশ ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে, আমি তো কামড়ে দিতাম। তাও তো উনি মিথ্যে কথা বলছেন, আপনাদের ঠকাচ্ছেন, আমি তো কামড়ে দিতাম ঘ্যাঁক করে। আরেকটা প্রশ্ন সেটা যে গেরুয়া শিবির ও কলকাতা হাইকোর্টকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে প্রমাণ দেখান যে তৃণমূল চুরি করেছে। আমি তো অনেকদিন আগে থেকেই চ্যালেঞ্জ দিয়ে রেখেছি, ওদের সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন, 2-1টা কেসে ভুল থাকলে আমরা সংশোধন করে নিতাম, তা বলে 25,000 ছেলেমেয়ের চাকরি খেয়ে নেবেন। আমরা জানতে চাই মধ্যপ্রদেশের ব্যাপমের রেজাল্ট কি হলো? ওখানে তো যারা তদন্ত করতে গেছিলেন সবাই খুন হয়ে গেছিলেন, কি বলবেন? এই গরম পড়েছেন, আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীকে কি বলবো? দেখুন পরিষ্কার, আমরা চাকরি খাই না, আপনাদের মতো কয়লা খাই না, বালি খাই না, গরু খাই না, রেশনের চাল খাই না। আপনারা তো সব খান, আপনার ছেলেপুলেরা খান, আর আপনি বসে বসে হাত পাকা দিয়ে হাওয়া করেন, আরো খা, কয়লা দিচ্ছে খা, গরু দিচ্ছে খা, বালি খাবি না শোনা, একটু বালি খা, এই তো আপনি হাত পাকা দিয়ে হাওয়া করেন। আমরা কিছু খাইনি। পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ যাদের সর্বনাশটা করেছেন, তারা কোর্টে গিয়ে মামলা করেছে এবং সেখানে বিচার হচ্ছে। সেই বিচারে চোরেরা ধরা পড়েছে। এখন চোরেদের হয়ে তো আপনি সারাক্ষণ কথা বলে যাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, একদিন তো পরিষ্কার চোরেদের বিরুদ্ধে কথা বলুন। এইটুকু লজ্জা তো আপনার কাছে আমরা চাই, এইটুকু চক্ষু লজ্জা তো আপনার নেই। আপনি অদ্ভুত, আপনি অসামান্য মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন। দেখুন, ক্ষমতায় প্রত্যেকেই আসে, প্রত্যেকে চলে যায়, কেউই চিরকাল অমর থাকে না, কেউই চিরকাল ক্ষমতায় থাকে না। কিন্তু যেভাবে লাগাতার ভাবে বেছে বেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জের মতো, এই তৃণমূল দল বেহায়ার মতো, অসভ্যের মতো প্রত্যেকটা মুহূর্তে যারা বাংলার প্রত্যেকটা মানুষের ক্ষতি করেছে। ছেড়ে দিন, ভারতীয় জনতা পার্টির 200-র উপরে কর্মীদের আপনারা খুন করেছেন। আপনাদের দলদাস পুলিশের একটা বড় অংশ, তারা প্রমোশনের লোভে এবং ট্রান্সফারের ভয়তে আপনারা যা বলেন সেটাই করেন। সাংবাদিকদের মিথ্যে কেস দিয়ে গ্রেপ্তার করেন। সাধারণ মানুষ যারা চায়ের দোকানে আপনাদের চুরি দুর্নীতি নিয়ে আলোচনা করলে পাড়াতে আপনারা কেস দেন, জেলে পুরে দেন। আমি সেই কথা বাদ দিচ্ছি। এটা কি বলছেন? সাধারণ মানুষ, আপনারা অন্যায় করেছেন, আপনি চুরি করিয়েছেন। আপনি 2019 সালে বলেছিলেন এসএসসি ঘুঘুর ভাষা। বলুন মুখ্যমন্ত্রী, তাহলে কেন বলেছিলেন? তাহলে কি মিথ্যে কথা বলেছিলেন? আপনি মিথ্যাবাদী। তাহলে আপনার সবকটা কথা, আজ অব্দি কথাকে কুণাল ঘোষের বাণীর মতো আপনি ওই সারদার বেনিফিশিয়ারির মতো মেনে নিচ্ছি যে আপনি মিথ্যাবাদী। 2019-এ বললেন ঘুঘুর ভাষা, অথচ ঘুঘুর ভাষা ভাঙলেন না। পুলিশ আপনার, সিআইডি আপনার, আপনি তাদের ধরলেন না। কেন না? ঘুঘু আরো ডিম পাড়ুক, আরো ঘুঘু জন্মাক, আরো চুরি করুক। ঘুঘুগুলো কে? ঘুঘুগুলো হচ্ছে পরিষ্কার রাজ্য সরকার, মানে আপনি বা আপনারা
আপনাদের এই যে স্বয়ং পরিচালিত যে দপ্তরগুলো, সেই চেয়ারে যাদের বসান তারা যাতে এই চুরির প্রসেস করতে পারে, আর আপনাদের যে ঘুঘুগুলো যেগুলো বাজার থেকে গরিব গরিব ছেলে মেয়েগুলো কে পরীক্ষা দিয়েছে তাদের নাম্বার জোগাড় করে তাদের বলে জমি বিক্রির টাকা দাও, চাকরি করে দেবো। আপনি একটা দিন অন্তত চোরেদের বিরুদ্ধে কথা বলুন। সবাই জানে মামলা করেছে সাধারণ মানুষ, সবাই জানে বিচার হচ্ছে, বিচার প্রমাণ দেওয়া হয়, আপনারা প্রমাণ দিতে পারছেন না। আর না হলে আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যারা যারা শিক্ষা দপ্তর পুরো জেলে রয়েছে তাদের ঘর থেকে, পরিবার থেকে, খাটের নিচে থেকে, বান্ধবীর বাড়ি থেকে কোটি 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 টাকা বেরোচ্ছে। আপনি একটাও কোনো কথা বলেছেন? আপনি এখানেই প্রমাণ করে দিয়েছেন আপনি নিজে দুর্নীতিগ্রস্ততা সমর্থন করেন, চোরেদের পক্ষে আছেন। আপনি আর কোনো কথা চলে যাওয়ার আগে না এইভাবে ঘৃণ্য হয়ে যাবেন না মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি আমাদেরও মুখ্যমন্ত্রী, আপনি পশ্চিমবঙ্গের মান সম্মান নষ্ট করে দিচ্ছেন সারা দেশের কাছে। পশ্চিমবঙ্গে বাসীকে যত ছোট হচ্ছেন, বাংলা অনেক গৌরবের জায়গা ছিল শিক্ষায়, সংস্কৃতিতে, পড়াশোনায়, মেধায়। আপনি কি করছেন? আপনি ক্রিমিনালদের পক্ষ নিচ্ছেন এখনো, তলানিতে এসেও, ধরা পড়ে গিয়েও। আর যে যে কথাগুলো বলছেন কোর্টের বিরুদ্ধে, আপনি, আপনার দল, আপনার পরিবারের লোকজন, আপনার কালকেই জেল যাত্রা সম্ভব। আপনি অদ্ভুত। রুদ্রদা, আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরের পর বিভিন্ন জায়গাতে গিয়ে নির্বাচনী প্রচারে গিয়ে যে একের পর এক মুখ খারাপ করে কথা বলছেন, যেগুলো মোটেই মুখ্যমন্ত্রী সুলভ নয়। কিন্তু সেখানে দাঁড়িয়ে এখন আমি মুখ্যমন্ত্রী বলে না বলে আমি তাকে তৃণমূল সুপ্রিমো হিসাবে বলবো, যে তিনি বলছেন খড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে যে চুরির প্রমাণ দেখান, বিজেপিকে তোপ দাগছেন, এবং তারপরে বলছেন যে 100 দিনের কাজের বকেয়া টাকা আটকে রাখার জন্য কেন্দ্র সরকার দায়ী। মানে কেন্দ্রীয় সরকার যেখানে বারবার বলেছেন যে সেই টাকার হিসাব দিন, সেই হিসাব তিনি দিতে পারছেন, অথচ সেই টাকা কেন কেন্দ্র সরকার আটকে রেখেছে সেই নিয়ে বারবার তোপ দাগছেন তিনি বিজেপির বিরুদ্ধে। কি বলবেন? পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রীকে শুধু একটাই কথা বলি, আপনি অন্তত পশ্চিমবঙ্গবাসীর কাছে আপনারা যে চুরি করেছেন তার প্রমাণ চেয়ে লজ্জা দেবেন না। এই যে ছেলে মেয়েগুলো বছরের পর বছর রাস্তায় বসে রয়েছে, সিপিএম, কংগ্রেস, টিএমসি বা বিরোধী বিজেপি, সবার বাড়ির ছেলে মেয়ে বা নিরপেক্ষ বাড়ির ছেলে মেয়ে, যারা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান রাস্তায় বসে আছে, এইটাই প্রমাণ। যে মানুষগুলো মাটির বাড়ি চাপা পড়ে মারা যাচ্ছে, অথচ কেন্দ্র কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা পাঠাচ্ছে গরিব মানুষের বাড়ির মাথার উপরে ছাদ দিতে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবার, তারা যে পাচ্ছে না। রোজ যে টিভিতে এবং পাড়ায় দেখতে পাওয়া যায় যে তৃণমূলের নেতারা বাড়ি বানিয়েছে যারা ধনী, ওই টাকা ঝেড়ে, এটাই প্রমাণ। বাচ্চাদের মিড ডে মিলগুলো সেখানে যে কি পাওয়া যাচ্ছে, সেই যে ছবিগুলো রোজ আসে, সেটাই প্রমাণ। আর আপনি যে চেঁচাচ্ছেন চোর পাশে ক্রিমিনালদের বীর বলেন, ভালো বলেন, সেটাই প্রমাণ। আর বাকি প্রমাণ তো আদালতে চলছে, তাই দয়া করে প্রমাণ চাইবেন না। তৃণমূল যদি ক্রিমিনাল না হতো তো তাহলে এই সর্বনাশটা আর করবার পর আপনার গলা দিয়ে এত জোর গলায় আবার সেম স্টাইলে মিথ্যে কথা বেরোতো না। আপনারা চোর, আপনারা অপরাধী, তার প্রমাণ আপনার প্রত্যেকটা কথা। রুদ্রদা, আমরা দেখেছিলাম যে এই যে চাকরি চুরি মানে নিয়োগ দুর্নীতি মামলা যে বিষয়টা, এটা কিন্তু প্রথমবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘর থেকেই শুরু হয়েছিল। মানে সেই ঘুঘুর ভাষায় নাড়াটা দিয়েছিলেন প্রথম অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তখন থেকেই তাকে আক্রমণ করার একটা যাকে বলে সিলসিলা, এটা শুরু হয়ে গেছিল তৃণমূলের পক্ষ থেকে। এবার যখন সেই বিষয়টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটাকে আরও এক ধাপ বাড়িয়ে কলকাতা হাইকোর্ট একটা বড় সিদ্ধান্ত নিল, 26,000 মানুষ তারা এখন চাকরিহীন হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর সেই আক্রমণ আরও তীব্র হয়েছে। সেখানে প্রাক্তন বিচারপতিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনি দেহত্যাগ করুন, আবার তাকে হিজড়া বলে আক্রমণ করছেন কারামন্ত্রী অখিল গিরি। এবং তার সঙ্গে ব্যাপারটা যেটা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই রকম যে ধারাবাহিক আক্রমণ করে যাচ্ছেন, তার পাল্টা যদিও অভিজিৎবাবু দিচ্ছেন, কিন্তু তবুও একটা রাজ্যের মানে মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী, কারামন্ত্রী, তারা যদি এই রকম ভাষায় কথা বলেন, তাহলে আমাদের যুব সমাজ কি শিখবে? আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয়, তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন। না, যুব সমাজ তৃণমূল থেকে কিছু শেখে না। কে বললো আপনাকে যুব সমাজ তৃণমূল থেকে শেখে?
যুব সমাজ তৃণমূলের থেকে শিখলে চুরি, জোর চুরি, বদমাইশি, খিস্তি করা, কামড়ে দেওয়া এইসব শিখবে। দেখুন, আমি ঋত্বিক রোশনের পরেই অখিল গিরিকে আমি ভালোবাসি। দুজনকে একরকম দেখতে, আপনারা যারা চেনেন না একটুখানি দেখে নিন। এত হ্যান্ডসাম, এত ইয়াং একজন কারামন্ত্রী, এটা অদ্ভুত ব্যাপার। তৃণমূলে এরা বিভিন্ন রকম দপ্তর আছে, যে যেখানে থাকবে সে সেইটার মন্ত্রী হয়েছে। কি সুন্দর না? মানে অখিল গিরি, নেবানো বিড়ি, ভাঙা সিঁড়ি, কি সুন্দর সুন্দর শব্দ সব কটা। যাক, আমি বলবো যে গরম পড়েছে, অখিল বাবুর জ্যান্ত আত্মার শান্তি কামনা করে শশা খান।